ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার যে ২ বছর যাবৎ শহরে একের পর এক মেয়েদের খুন করে যাচ্ছিল। এই সাইকো সিরিয়াল কিলার এতটাই চালাক এবং ধূর্ত ছিল যে পুলিশ তার অস্তিত্ব পর্যন্ত টের পায়নি। অর্থাৎ এমন কোনো সিরিয়াল কিলার আছে এটা পুলিশ ভাবতেই পারেনি। কারণ শহরে ২ বছর যাবৎ যে মার্ডারগুলো হয়েছে প্রত্যেকটা মার্ডারই খুন অথবা অ্যাক্সিডেন্টের রূপ নেওয়া হয়েছে, আর পুলিশ ইনভেস্টিগেশন করে কেসগুলো সেভাবেই ক্লোজ করে দিয়েছে। শুধুমাত্র একজন পুলিশ অফিসারেরই এটা সন্দেহ হয়, সে ইনভেস্টিগেশন করতে থাকে। কিন্তু এই সাইকো সিরিয়াল কিলার শুধু মেয়েদেরই বা কেন খুন করছে, আর এই দুর্ধর্ষ সাইকো সিরিয়াল কিলারকে কিভাবে পুলিশ ধরেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মুভি রাক্সানা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি মেয়েকে পানির ট্যাঙ্কের ওপর থেকে পড়ে মারা যেতে দেখা যায়। এদিকে এই দুঃস্বপ্নটা দেখে ঘুম থেকে জেগে ওঠে কিরণ। কিরণের ফ্রেন্ড প্রিয়া এভাবেই সুইসাইড করে মারা গিয়েছিল। সেই স্মৃতি কিরণ আজও ভুলতে পারেনি। কিরণ তখন আর ঘুমাতে পারে না। সে তার বাইকটি নিয়ে বাইরে চলে আসে আর রাস্তায় একটা জায়গায় বসে সে স্মোক করছিল। কিছুক্ষণ পরেই সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছু দূর যেতেই গাড়িটি থেমে যায়। গাড়িটি ৩ জন লোক ছিল। একজন বলছিল মেয়েটিকে দেখে অনেক হাই এবং আপসেট মনে হচ্ছে, অর্থাৎ মেয়েটি ড্রাগস নিয়েছে। অন্য একজন বলছে তাতে আমাদের কি, আমাদের কাজটা আমরা করি। কিন্তু সেই লোকটা বলে বোকার মতো কেন বলছো, আমাদের এই ৩ জন যে টাকা দিতে পারবে ওই মেয়েটা একাই তার থেকে বেশি টাকা এনে দিতে পারবে, চলো কাজটা করে ফেলি। ৩ জনই রাজি হয়ে যায়। তারা গাড়িটা পিছিয়ে নিয়ে এসে গাড়ি থেকে একজন নেমে যখনই কিরণকে অজ্ঞান করতে যাবে তখনই তারা ঘুরে দেখতে পায় কিরণ তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিরণ সেই ৩ জন লোকগুলোর সাথেই ফাইট করে এবং ৩ জনকেই সেখানে প্রতিহত করে। আর দেখতে পায় গাড়ির ভেতরে তারা ৩ জন মেয়েকে জিম্মি করে কোথাও নিয়ে যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল এই ৩ জন স্কুল ছাত্রীদের তারা পাচার করে দিচ্ছিল। মেয়েগুলোকে উদ্ধার করার পরে একটি মেয়ে কিরণকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না আসলে আমাদের জীবনটা এখানেই শেষ হয়ে যেত। সেখানে বাকি পুলিশরাও চলে আসে আর সেই ৩টি মেয়েকে নিয়ে যায়, আর সেখানে ৩ জন ক্রিমিনালকেও নিয়ে যায়। আসলে কিরণ একজন পুলিশ অফিসার। এরপরেই কিরণকে আবারও কোথাও যেতে দেখা যায়। ঠিক তখনই সে কল্পনা করতে থাকে তার বান্ধবী প্রিয়া এবং সে এখানে বসে অনেকটা সময় কাটিয়েছে। এরপরে একটি টিভি চ্যানেল প্রিয়ার বাড়িতে এসে তার ইন্টারভিউ নিতে শুরু করে। আসলে সে পড়াশোনা শেষ করে অনেক বড় একটা জব পেয়েছে, আর সেটাও বাইরের দেশে। আর এই জন্য এই টিভি চ্যানেল প্রিয়ার ইন্টারভিউ নিতে থাকে। প্রিয়া বলে তার বাবা মা তার পড়ালেখার খরচ চালানোর জন্য অনেক কষ্ট করেছে, এছাড়া তার বেস্ট ফ্রেন্ড কিরণও তাকে অনেক সাহায্য করেছে। প্রিয়া কিছুদিন পরেই বাইরে চলে যাবে সেই জবে জয়েন করার জন্য। এই জন্য কিরণ আর প্রিয়া এই সময়টা খুব ভালোভাবে কাটায়। কিন্তু তখনই একদিন রাতের বেলায় পানির ট্যাঙ্কের ওপরে প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিরণকে সে সেখানে আসতে বলেছিল। কিরণ সেখানে আসতেই দেখতে পায় প্রিয়া সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই কিরণের সামনেই প্রিয়া সেখান থেকে লাফ দেয়। এটা দেখে হতভম্ব হয়ে যায় কিরণ। প্রিয়া এমনটা কেন করলো? সে প্রিয়াকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, চারদিকে সাহায্য চায়। আশেপাশের মানুষরা কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হয়, কিন্তু ইতোমধ্যে প্রিয়া মারা গেছে। কিরণ যখন প্রিয়ার লাশটা বুকে জড়িয়ে কাঁদছিল তখনই সে বৃষ্টির মধ্যে দেখতে পায় একটা হুডি পরা লোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিল। কিরণের এটা সন্দেহ হয়, কারণ এই সিচুয়েশনটা এরকম ব্যবহার করার মতো একেবারেই উপযোগী নয়। একটা মেয়ে মারা গেছে, সেখানে সবাই দাঁড়িয়ে প্রিয়াকে দেখছিল, কিন্তু ওই লোকটা ওইরকম ভাবে রিল্যাক্সে কিভাবে ললিপপ খাচ্ছিল। প্রিয়ার বাবা মা খবর পেয়ে সেখানে আসলেই কিরণ প্রিয়ার লাশটা তাদের কাছে রেখে সেই লোকটাকে খুঁজতে যায়, কিন্তু সেখানে এমন কোনো লোককেই সে খুঁজে পায় না। খবর পেয়ে পুলিশ সেখানে চলে আসে, আর প্রিয়ার লাশ দেখার পরেই তারা ইনভেস্টিগেশন করতে থাকে যে প্রিয়া কেন সুইসাইড করলো। কিরণ তখন বলতে থাকে প্রিয়া সুইসাইড করেনি, ওর সুইসাইড করার কোনো কারণই ছিল না, ওকে মার্ডার করা হয়েছে। আর মার্ডারার এখানেই ছিল আশেপাশে। সে একটা হুডি পরে ললিপপ খাচ্ছিল। প্রথমে পুলিশ বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু যখনই কিরণ বলে কিরণ একজন আইপিএস এবং কিছুদিন পরেই তার পোস্টিং হবে, তখন পুলিশ এই বিষয়ে কিছুটা ইনভেস্টিগেশন করে। আশেপাশের লোকদের থেকে তারা জিজ্ঞাসাবাদ করে যে তারা হুডি পরা ওই ধরনের কোনো লোককে দেখেছে কিনা। পুলিশরা প্রিয়ার বাবা মাকে জিজ্ঞেস করে প্রিয়ার কোনো অ্যাফেয়ার ছিল কিনা বা তাকে কেউ ডিস্টার্ব করতো কিনা, কিন্তু প্রিয়ার বাবা মা বলে তার মেয়ে এরকম না, তার সাথে কোনো ছেলের অ্যাফেয়ার ছিল না এবং তাকে কেউ ফলোও করতো না। পুলিশ কিছুদিন ইনভেস্টিগেশন করার পরে কেসটা বন্ধ করে দেয় এটা বলে যে প্রিয়া সুইসাইড করেছে।
হতাশ হয়ে প্রিয়ার বাবা মাও সেই শহর ছেড়ে চলে যায়, কিন্তু কিরণ পুলিশ স্টেশনে আসে আর বলে সে তো জানে যে এটা কোনো সুইসাইড নয়, এটা মার্ডার। সেই লোকটাকে তারা কেন খুঁজে বের করছে না? কিন্তু পুলিশ অফিসার বলে আপনার কথা শুধু শুধু একজন অস্তিত্বহীন মানুষকে আমরা খুঁজে বেরিয়েছি। আমরা আশেপাশে অনেক ইনভেস্টিগেশন করেছি শুধুমাত্র আপনার কথায়, কিন্তু এমন লোকের কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাইনি। প্রিয়া সেখানে জোর করে। একটা সময় পুলিশ অফিসার সেখানে রেগে যায় আর বলে আপনার কথা শুনে এখন আমাকে ইনভেস্টিগেশন শিখতে হবে না, আমি যেটা বলছি সেটাই ঠিক, কেস ক্লোজ। আর এটা একটা সুইসাইড কেস। এতে কিরণ প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। কিরণ বাসায় আসার পরে তার বাবা যখন তাকে একই কথা বলে যে তুমি যেটা ভাবছো সেটা শুধুমাত্র তোমার মনের ভুল, এমন কোনো লোক সেখানে ছিল না, আর তুমি শুধু শুধু এটা নিয়ে মাথা ঘামাচ্ছ, প্রিয়া হয়তোবা সুইসাইডই করেছে। এতে কিরণ রেগে যায় আর বলে আমার যেটা ভাবনা আমি সেটাই ভাবছি, আমি প্রিয়াকে অনেক ভালো করে জানি। ঠিক এই সময়টাতে এসে ওর সুইসাইড করার কোনো কারণই ছিল না। কিরণ তার বাবার সাথে রাগ করে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দেয়। সেই ঘটনার 2 বছর কেটে গেছে। কিরণ এখন একজন আইপিএস, কিন্তু এখনও সে প্রিয়ার সেই মার্ডারারকে খুঁজে পায়নি। জীবিত থাকতে প্রিয়া কিরণকে বলেছিল যখন তুমি পুলিশ হবে কোনো ক্রিমিনালই তোমার হাত থেকে বাঁচতে পারবে না। প্রিয়ার এই কথাটা কিরণ রাখতে পারেনি, কারণ প্রিয়ার হত্যাকারী কিরণের হাত থেকে বেঁচে গিয়েছে। এখন পর্যন্ত সে একটা ক্লু খুঁজে পায়নি সেই খুনির ব্যাপারে। এরপরেই গাড়িতে বসে একজন লোককে ললিপপ খেতে দেখা যায়। বুঝে যাচ্ছিল প্রিয়ার মার্ডারের সময় যে লোকটাকে দেখা যাচ্ছিল উনি সেই লোক। লোকটি ল্যাপটপে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ছেলে তাদের একটি ইভেন্ট শেয়ার করেছিল, সেটাই দেখছিল। আসলে সেখানে রাস্তায় দাঁড়িয়ে তারা কিছু সেলিব্রেট করছিল। এদিকে সেই ছেলেমেয়েরা যখন সেখানে দাঁড়িয়ে সেলিব্রেট করছিল তখনই সেখানে একটি পুলিশের গাড়ি আসে এবং তাদের জিজ্ঞেস করে তারা এত রাতে এখানে কি করছে। তখন তারা বলে তারা সেলিব্রেট করছে। পুলিশ তাদের বলে রাত অনেক হয়ে গেছে আর এটা কোনো সেলিব্রেট করার জায়গা নয়, আপনারা এখান থেকে চলে যান। তারাও গাড়ি নিয়ে যার যার মতো চলে যায় আর তাদের পাশ দিয়েই সেই লাল রঙের গাড়িটাও চলে যায়। গাড়িতে যাওয়ার সময় মেয়েটি অনেক খুশি ছিল। মেয়েটি একটার সময় গাড়ির ছাদ খুলে উঠে দাঁড়িয়ে হাও খেতে থাকে। মেয়েটি অনেক খুশি ছিল। এটা দেখে ছেলেটিও বারবার তার দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই ছেলেটি গাড়ি ব্রেক করে আর সেখানে ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হয়, যাতে করে দুজনেই গুরুতর আহত হয়। তখনই কেউ আলো জ্বালিয়ে আহত মেয়েটির মুখ দেখতে থাকে। অর্থাৎ এটাও সেই সিরিয়াল কিলারের কাজ। সিরিয়াল কিলার এখানেও মেয়েটিকে মেরে ফেলল, কিন্তু কেন? পরদিনই হসপিটালে দেখা যায় ছেলেটি সেই দুর্ঘটনাস্থলে মারা গেলেও মেয়েটিকে আইসিইউতে রাখা হয়েছে, যদিও তার অবস্থাও অনেক ক্রিটিক্যাল। সেখানে চলে আসে কিরণ। মেয়েটির বাবা মার সাথে কিরণ কথা বলতে থাকে। তারা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। তারা বলে যে করেই হোক শুধুমাত্র আমি আমার মেয়েটাকে ফেরত চাই, আর কিছু না। কারণ সবাই ভাবছিল এটা একটা অ্যাক্সিডেন্ট কেস। ডক্টরের সাথে কিরণ কথা বলে জানতে পারে ইন্টারনাল ইনজুরির কারণে মেয়েটি কোমায় চলে গেছে। কিরণ যখন সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে অন্য একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে সে জানতে পারে অ্যাক্সিডেন্টটা হয়েছে স্পিডের কারণে। তারা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর এভাবেই অ্যাক্সিডেন্ট ভেবে এই কেসটাও ক্লোজ করে দেওয়া হয়। দেখা যায় সেই সিরিয়াল কিলার হসপিটালে দাঁড়িয়ে কিরণের উপরে নজর রাখছিল এবং দূর থেকে তার ভিডিও করছিল। এরপরেই পুলিশদের একটি মিটিং দেখানো হয়, যেখানে হায়ার অফিসার বলে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 1 বছরের মধ্যে হায়দ্রাবাদ পুরো শহরটাকে ক্রাইম মুক্ত করার জন্য, আর এই বিষয়ে আমরা কাজ করব। একজন পুলিশ অফিসার বলে 1 বছর তো অনেক কম সময়, কিন্তু সে হায়ার অফিসার বলে আমাদের চেষ্টা থাকলে আমরা নিশ্চয়ই পারবো। তখনই কিরণ বলে হ্যাঁ অবশ্যই পারবো, যদি সবগুলো কেসই ইনভেস্টিগেশন না করে ক্লোজ করে দেই তাহলে অবশ্যই সেটা আমরা পারবো। এটা আসলে সেই অফিসারকে মিনিং করেই কিরণ বলেছিল যে তার বন্ধু প্রিয়ার কেসটা সুইসাইড কেস বলে ক্লোজ করে দিয়েছিল। সেখানে দুজনের মধ্যেই কথা হয়। হায়ার অফিসার বলে এমনটা নয়, আপনারা অবশ্যই কেসগুলোকে প্রপার ইনভেস্টিগেশন করে তারপরে ক্লোজ করবেন। সেখানে কিরণের কথা শুনে সবাই ভাবতে থাকে যে কিরণের মানসিক সমস্যা রয়েছে, কারণ 2 বছর আগের কেসটা সে এখনো ভুলতে পারেনি। কারণ সেই পুলিশ অফিসার সবাইকে বলেছে সেই কেসটা সে যথেষ্ট ইনভেস্টিগেশন করার পরেই ক্লোজ করেছে। সবাই যাওয়ার পরে কিরণ বলতে থাকে সে যত বড়ই ক্রিমিনাল হোক না কেন একবার না একবার সে একটা ভুল করবেই, আমি সেটার অপেক্ষায় রয়েছি। এরপরেই সেই সিরিয়াল কিলারকে দেখানো হয় যে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তার টার্গেটদের ছবি এবং ডিটেলস রেখেছিল। এরপরে কিরণের অফিসে একটি মেয়ে তার বাবাকে নিয়ে চলে আসে। মেয়েটির বাবা কিরণকে বলে আপনি কেন আমার মেয়ের কমপ্লেনটা নেননি? কিরণ বলে কমপ্লেন ভ্যালিড হলে অবশ্যই নেব। তখন লোকটা বলে এই ছেলেটি আমার মেয়েটিকে পাবলিক প্লেসে হেনস্থা করেছে,
তার গায়ে হাত তুলেছে। তখনই কিরণ একটি ভিডিও দেখাতে থাকে, সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ, যেখানে মেয়েটি ছেলেটির গায়ে হাত তুলেছে। কিরণ বলে, এখানে উল্টো ছেলেটির উচিত আপনার মেয়ের বিরুদ্ধে কমপ্লেন করা। তখন মেয়েটির বাবা ভুল বুঝতে পারে। এছাড়া ছেলেটি বলে সে মেয়েটির উপরে কোনো কমপ্লেন করতে চায় না। মেয়েটিও তার ভুল বুঝতে পারে, তারা সেখান থেকে চলে যায়। কিন্তু কিরণ সেই সিসিটিভি ফুটেজের মধ্যে অদ্ভুত কিছু একটা খেয়াল করে, সেটা সে ভালো করে দেখতে থাকে। এদিকে দেখা যায় রাতের বেলা একটি মেয়ে বাড়ি ফিরছিল, কিন্তু কেউ তাকে কল করছিল। আর কলটা দেখে মেয়েটি অনেকটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় হুডি পরা একটা ছেলে মেয়েটির সামনে আসে, আর মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে দ্রুত হোস্টেলে চলে যায়। তখনই দেখা যায় ছেলেটি তাকে একটি ছবি পাঠায়, যেখানে ছেলেটি মেয়েটির হোস্টেলের সামনেই দাঁড়িয়েছিল। ছেলেটি তখনই তাকে ফোন করে ছাদে আসতে বলে। মেয়েটি ছাদে গেলে বলে, আমি এত দূর চলে এসেছি, আমাকে ভেতরে আসতে বাধ্য করো না। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে আর সরি বলে। ছেলেটি বলে, তুমি আমার ফোন কাটবে না, আমি কথা বলতে থাকবো, তুমি শুনবে, এটাই তোমার শাস্তি। আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি ফোন কেন ধরছো না? অন্যদিকে দেখা যায় মেয়েটির মোবাইলে বেশি চার্জও ছিল না। মেয়েটি প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর ছেলেটি তাকে বিভিন্ন ভালোবাসার কথা বলছিল। সকাল হতেই মেয়েটির দরজায় কেউ নক করছিল। মেয়েটি ঘুম থেকে উঠেই দেখতে পায় তার মোবাইলটি বন্ধ। সে ভয় পেয়ে যায়, দরজা খুলেই বলে, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি এটা ইচ্ছে করে করিনি। কিন্তু মেয়েটি দেখতে পায় সেখানে সেই ছেলেটি নয়, বরং কিরণ ছিল। মেয়েটি দৌড়ে ছাদে চলে আসে আর দেখতে থাকে যে ছেলেটি এখনো সেখানে আছে কিনা, কিন্তু ছেলেটি সেখানে ছিল না। কিরণও ছাদে চলে এসে মেয়েটিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। মেয়েটি বলে কিছুই নয়। এরপরেই কিরণ সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে, যেখানে মেয়েটি ছেলেটিকে চড় মারছিল। আর এটা করার পরে রেস্টুরেন্টের সব লোক মেয়েটির দিকেই তাকিয়েছিল, কিন্তু শুধুমাত্র এই মেয়েটি সেই মেয়েটির দিকে তাকিয়ে না থেকে বরং চুপচাপ সেখানে বসেছিল। আর এতেই কিরণের সন্দেহ হয়েছিল, কারণ মেয়েটির আচরণ অস্বাভাবিক ছিল। তাই কিরণ মেয়েটির বাসার ঠিকানা বের করে এবং তাকে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু মেয়েটি বলে কিছুই হয়নি। কিরণ তাকে আশ্বাস দেয়, জিজ্ঞেস করে যে তার যদি কোনো বিপদ হয় তাহলে অবশ্যই সে সাহায্য করবে। অবশেষে মেয়েটি বলতে শুরু করে, ছেলেটির নাম ছিল অরুণ। অরুণ তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটি বারবারই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এটা একটা সময় অরুণ রেগে যায় আর বলে, তুমি হ্যাঁ কেন বলবে না? সেখানে ওভারব্রিজ থেকে সে লাফ দেওয়ার চেষ্টা করে এবং মেয়েটিকে ব্ল্যাকমেল করে। অবশেষে মেয়েটি বাধ্য হয়েই হ্যাঁ বলে দেয়। মেয়েটি বলে, আমার তোমাকে দেখলেই ভয় করে, আমি তোমাকে ভালোবাসবো কি করে? তখন ছেলেটি বলে, এটাই ভালো, তুমি আমাকে ভালো না বাসো, আমার কাছে সারেন্ডার করবে, আমাকে ভয় পাবে, আর এটাতেই আমি খুশি। এরপর থেকেই মেয়েটিকে অরুণ আরও বিরক্ত করত। যেই এই বিষয়ে বাধা দিতে আসত, অরুণ তাকেও মারত। এতে মেয়েটি প্রচণ্ড ভয় পেতে থাকে। কিরণ জিজ্ঞেস করে, তুমি কমপ্লেন কেন করনি? মেয়েটি বলে, আমি এখানে পড়তে এসেছি, আমার বাবা মা যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তারা অনেক টেনশন করবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে, আমি সেটা চাই না। কিন্তু এদিকে আমি অরুণের টর্চার সহ্য করতে পারছি না। কালকে সে আমাকে বলেছে লাল ড্রেস পরে দেখা করতে। পরদিন সকালেই অরুণকে পার্কে বসে থেকে মেয়েটিকে কল করতে দেখা যায় এবং তাড়াতাড়ি আসতে বলে। অন্যদিকে কিরণকে দেখা যায় একটি লাল শাড়ি পরে সে অরুণের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। অরুণ তাকে দেখেই তার পিছু করতে শুরু করে এবং মোবাইল দিয়ে তার ভিডিও করতে শুরু করে। যদিও অরুণের পেছনে আরও একটি ছেলে একই কাজ করছিল, কিন্তু পার্কের সিকিউরিটি গার্ড সেই ছেলেটাকে সেখান থেকে হটিয়ে দেয়। কিন্তু অরুণ তখনও কিরণের পিছু করছিল এবং মোবাইল দিয়ে ভিডিও করছিল। একটা সময় কিরণের কাছে এসে সে কিরণের হাত ধরে এবং তার সাথে যেতে বলে। কিরণ না করলেও সে তাকে জোর করে। এতে করে কিরণ তাকে চড় মেরে বসে। এখানে বাকি পুলিশরা চলে আসে আর অরুণকে ইফটিজিংয়ের দায়ে গ্রেফতার করে নেয়। আসলে কিরণ সেই মেয়েটির নাম সামনে আসতে দেয়নি, যাতে অরুণ বুঝতে না পারে যে এই মেয়েটি কমপ্লেন করেছে। অরুণ প্রচণ্ড রেগেছিল। থানার ভেতরে অরুণের বাবা একজন লয়ার নিয়ে চলে আসে, কিন্তু সেখানেও সে তার ছেলের কোনো দোষ দেখতে পায় না। বরং সে কিরণকে বলে, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা একটু এমন করতেই পারে, এতে দোষের কিছু নেই, সে তো আর খুন করেনি বা রেপ করেনি। এতে কিরণও প্রচণ্ড রেগে যায় আর বলে, আপনি বাবা নামের কলঙ্ক, আপনার জন্যই আপনার ছেলে এমন হয়েছে। এইভাবে আরও অপমান করে অরুণকে সেখান থেকে চলে যেতে বলে। অরুণ এতে প্রচণ্ড রেগেছিল। বাসায় যাওয়ার পরে অরুণের বাবা বলে, শুধুমাত্র তোমার জন্য মেয়েটি আমাকে এতগুলো কথা বলার সাহস পেল, তোমার লজ্জা হওয়া উচিত। এতে অরুণ আরও বেশি রেগে যায়। অন্যদিকে দেখা যায় অরুণের বাবাও তার মায়ের সাথে ঠিক একই রকম আচরণ করে। বোঝাই যাচ্ছিল অরুণের বাবার জন্যই অরুণের এই পরিণতি হয়েছে।
এদিকে কিরণকে একটি অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে ডাকা হয়। সেখানে একজন মেয়ে বাইক রাইডার ছিল, যে কিরণের ব্যাপারে অনেক প্রশংসা করে। এরপরেই কিরণকে কিছু বলতে বললে সে মেয়েদের আরও সাহস দেয়, বলে মেয়েরা ভয় পেলেই ছেলেরা তাদের আরও বেশি অত্যাচার অনিয়ম করার চেষ্টা করবে। এদিকে অরুণ তার বন্ধুদের সাথে নাইট ক্লাবে বসে ড্রিঙ্কস করছিল। অরুণের রাগ তখনও কমেনি। তখনই সে দেখতে পায় একটি ছেলে পাশ থেকে তার ভিডিও করছিল। আসলে পার্কের সেই ঘটনা সবাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, যার ফলে সেখানে অনেকেই অরুণকে চিনতে পারে এবং তাকে নিয়ে কথা বলতে থাকে। এতে অরুণ রেগে যায় আর সেই ছেলেটির মোবাইল নিয়ে ভেঙে ফেলে। সেখানে একটা ঝামেলা হয়। ঠিক তখনই অরুণ দেখতে পায় টিভিতে কিরণের ব্যাপারে একটা নিউজ দেখাচ্ছে। অরুণ সেটা শুনতে শুরু করে আর রেগে বলতে থাকে, আমি তোমাকে দেখে নেব, তোমাকে এর উচিত জবাব শুধুমাত্র আমিই দেব। এরপরে তুমি বুঝতে পারবে আমি কি কি করার ক্ষমতা রাখি। পরদিন থেকেই কিরণকে ফলো করতে থাকে অরুণ। কিরণ একটা মিটিং করছিল তার অফিসে। ঠিক ওই সময়টাতে তাকে একজন লোক কল করে এবং বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকে। কিরণ বুঝতে পারে কোনো একটা লোক মেয়েদের উত্ত্যক্ত করার জন্য এই কাজটা করছে। এই জন্য সেই ফোনটা সে কথা বলতে থাকে এবং তার পুলিশ ফোর্স নিয়ে সেই ঠিকানায় চলে যায়। দেখা যায় সেই লোকটা হায়দ্রাবাদে এসেছিল বিজনেসের কাছে আর বলে, ওয়েবসাইট থেকে আমি তোমার ফটো এবং নাম্বার পেয়েছি। কিরণ সেটা দেখতে পায়। সেখানে কেউ একজন তার একটি কল গার্লের প্রোফাইল তৈরি করেছে এবং সেখানেই তার নাম্বারটা দিয়ে রেখেছে। কিরণ বুঝতে পারে এই কাজটা কে করেছে। এদিকে অরুণকে দেখা যায় সেই ল্যাপটপের সামনে এসে বসে বলছিল, এখন তুমি বুঝতে পারবে এই অরুণ কি করতে পারবে। কিরণ তার হায়ার অফিসারের সাথে দেখা করতে আসে এবং এই বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু তার হায়ার অফিসার বলে, এসব কিছু নিয়ে ভেবো না, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কিছুদিন পরে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু কিরণ সেখানে তার হায়ার অফিসারকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, বলে যে এই কাজটা করেছে সে সাধারণ মেয়েদের কি করতে পারবে সেটা ভেবেই আমি চিন্তিত হচ্ছি, কারণ আমি একজন আইপিএস, তারপরেও এরা আমাকে ছাড়েনি। সাধারণ মেয়েদের এরা কি করতে পারে সেটাই আমি ভেবে দেখছি। আমি এই বিষয়ে অবশ্যই অ্যাকশন নেব। সেই পুলিশ অফিসার তাকে না করলেও কিরণ কথা না শুনে সেখান থেকে চলে যায়। কিরণ পুলিশ নিয়ে চলে যায় অরুণের বাসায় এবং সার্চ করে, কিন্তু অরুণ সেখানে ছিল না। অরুণের বাবা বারবার রেগে গিয়ে জিজ্ঞেস করে, আপনি অরুণকে কেন খুঁজছেন? তখনই কিরণ তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে কিরণ তার বাকি পুলিশ অফিসারদের বলে, যে করেই হোক অরুণকে খুঁজে বের করতে হবে, ও কোথায় যায় কি করে সবকিছু নজরদারিতে রাখতে হবে। এদিকে অরুণকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মন্দিরের সামনে একটি মেয়ে স্কুটি রেখে মন্দিরের ভেতরে যায়। অরুণ সেই মেয়েটাকে ভালো করে দেখতে থাকে। মেয়েটি ভেতরে চলে গেলে অরুণও সেখান থেকে চলে আসে। অন্যদিকে কিরণকে ফোনে কেউ একটা ইনফরমেশন দেয়। কিরণ সেখানেই আসতে শুরু করে। অরুণ আর সেই মেয়েটি একই সাথে আসছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মেয়েটিকে পুলিশ থামিয়ে দেয়। অরুণ একটু দূরে দাঁড়িয়েই এই সব কিছু দেখতে শুরু করে। কিরণ মেয়েটিকে ভালোভাবে সার্চ করে, কিন্তু মেয়েটি বারবার বলে, কি হয়েছে ম্যাডাম, আমাকে তাড়াতাড়ি যেতে দিন, আমার একটা আর্জেন্ট মিটিং রয়েছে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়, তারা এই সব কিছু দেখছিল। তখনই কিরণ মেয়েটিকে বলে, কোথায় রেখেছ? মেয়েটি বলে, আপনি কিসের কথা বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। এরপরেই দেখা যায় মেয়েটির মোবাইলে আননোন নাম্বার থেকে একটি কল আসে। কিরণ সেই ফোনটা লাউড স্পিকারে দেয়। সেখানে লোকটি বলে, তুমি তাড়াতাড়ি ড্রাগসগুলো নিয়ে চলে এসো, পুলিশ তোমাকে ধরলে কোনোভাবেই মুখ খুলবে না। মেয়েটি বলে, এসবের আমি কিচ্ছু জানি না, আর এই লোকটাকেও আমি চিনি না, এরা মিথ্যে বলছে। কিরণ তার কোনো কথাই শোনে না। একটু সময় কিরণের চোখ যায় মেয়েটির হেলমেটের দিকে। মেয়েটির হেলমেটটা সে ভালো করে দেখতে থাকে। তখনই হেলমেটের ভেতর থেকে সে কিছু ড্রাগস খুঁজে পায়। মেয়েটি অবাক হয়ে যায়। সে বারবার রিকোয়েস্ট করে যে এগুলো তার নয়, কিন্তু কিরণ তার কোনো কথা না শুনেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে তখনই অরুণের একজন ফ্রেন্ডকে পুলিশ ধরে নিয়ে আসে। অরুণ এটা দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অরুণের ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয় অরুণ কোথায়, কিন্তু সে অস্বীকার করে যে সে জানে না। ঠিক তখনই দেখা যায় তার মোবাইলে একটি লোকেশন চলে আসে। সেটা ছিল অরুণের লোকেশন। অরুণের লোকেশনটা পেয়েই কিরণ সেখানে চলে আসে। সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে এসে কিরণ অরুণকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই অরুণ সেখান থেকে জাম্প করে সুইসাইড করে। এটা দেখে কিরণ হতবাক হয়ে যায়। অরুণ এই কাজটা কেন করলো? সে আশেপাশে দেখতে থাকে অন্য কেউ আছে কিনা, কিন্তু সেখানে আর কেউ ছিল না। কিরণের ব্যাপারে পুলিশ ইনকোয়ারি বসে। সেখানে কিরণ বলতে থাকে সে এই কাজটা করেনি, আর অরুণকে মার্ডার করা হয়েছে, সে কোনো সুইসাইড করেনি, কারণ ওর মতো ছেলে কখনো সুইসাইড করতেই পারে না। কিরণ বলে তাকে আরও একটু সময় দিলে এর পেছনের রহস্য সে খুঁজে বের করবে। কিন্তু বাকি পুলিশরা কিরণের কোনো কথাই শোনে না, বলে
তুমি অরুণকে শুধু শুধু হেনস্থা করেছ, তোমার জন্যই সে সুইসাইড করেছে। আর অরুণ সুইসাইড করার আগে একটি ভিডিও রেকর্ড করেও রেখে গিয়েছিল, সেটা কিরণকে দেখানো হয়, যেখানে সে বলছিল আইপিএস কিরণ তাকে টর্চার করছিল, তাকে মানসিকভাবে টর্চার করার কারণেই শুধুমাত্র কিরণের জন্যই সে সুইসাইড করছে, তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। বাকি পুলিশরা কিরণকে বলতে থাকে তুমি তো তাকে ধরার জন্য তার বাড়িতেও গিয়েছিলে, কারণ তুমি তাকে ইচ্ছে করে টর্চার করছিলে সেই ওয়েবসাইটটার জন্য। কিরণ বারবার বলতে থাকলেও তারা তার কোনো কথাই বিশ্বাস করে না। অবশেষে কিরণকে তারা সাসপেন্ড করে। এরপরে একটি ছেলেকে দেখা যায় কিরণের একটি ছবি পোড়াতে। বোঝাই যাচ্ছিল এই ছিল সেই সিরিয়াল কিলার, কারণ তার পাশে ললিপপ খাওয়া একটা ছবিও ছিল, যেটা প্রিয়ার মার্ডারের সময় কিরণ দেখতে পেয়েছিল। এদিকে ময়লা নেওয়ার লোকজনরা ময়লার স্তূপ থেকে একটি মেয়ের কাটা আঙুল খুঁজে পায়। তারা পুলিশকে খবর দেয়। সেই সিরিয়াল কিলার এই নিউজটা দেখছিল, যেখানে বলা হচ্ছিল পুলিশ এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করবে। এটা কার আঙুল, কোথা থেকে এলো এবং কে এই কাজটা করলো, তারা সেটা খতিয়ে দেখবে। সেই সিরিয়াল কিলারকে দেখা যায় একটি হুইলের ভেতরে অনেকগুলো মেয়ের ছবি আটকে সে ঘোরাতে থাকে, অর্থাৎ যে মেয়েটির ছবিতে এসে সেই হুইলটি থামবে সে সেই মেয়েটিকেই খুন করবে। এদিকে কাটা আঙুলের সেই নিউজটা দেখে সবার বাবা মাই অনেক টেনশনে পড়ে যায়, যাদের মেয়েরা দূরে থেকে পড়াশোনা করে বা জব করে। তারা তাদের ফোন করে খোঁজ নিতে শুরু করে। এদিকে কিরণের প্রতিবেশী সহ বাকি অনেকেই কিরণকে হেনস্থা করতে থাকে তার এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে। সবাই বলতে থাকে কিরণের জন্যই ওই ছেলেটা সুইসাইড করেছে। পরদিনই দেখা যায় কিরণ বালা নামের একজন পুলিশ অফিসারকে তার বাসায় ডাকে আর বলে আমি এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছি, এখানে কিছু প্রশ্ন আমার কাছে থেকে গেছে, সেই প্রশ্নগুলো আমি তোমাকেও দেখাতে চাই। কিরণ বলে আমার মনে হচ্ছে না অরুণ সেই ওয়েবসাইটটা তৈরি করেছিল, কারণ তার দ্বারা এটা করা পসিবল নয়। এছাড়া এখানে ভিকটিমটা আমি, আমাকে টার্গেট করেই সেই খুনি অরুণকে টার্গেট করে এবং অরুণকে মেরে সেই ব্লেমটা আমার উপরে দেয়, সে আমাকে ধ্বংস করতে চাইছে। পুলিশ অফিসার বালা বলে তোমার কথা যদি মেনেও নেই তারপরেও আমি এই কেসটাতে তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ এমনি ওপর থেকে অনেক প্রেশার রয়েছে তোমার ওপরে। কিন্তু তুমি যদি আমাকে কনভিন্স করতে পারো যে তুমি যেটা বলছো সেটাই সত্যি, তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমার চাকরি চলে গেলেও আমি পিছু হটব না। বালা আর কিরণ মিলে অরুণের বন্ধুদের সাথে কথা বলে এবং তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা অরুণের কোনো ইনফরমেশন দিতেই রাজি হচ্ছিল না। তারা এখনও মনে করে কিরণের জন্যই অরুণ সুইসাইড করেছে। এই জন্য উল্টো কিরণকে তারা থ্রেট দেয় যে মাত্র তো ওয়েবসাইট, এরপরে তার সাথে আরও অনেক কিছু হবে। এদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে ইন্টারনেটে ঘাটাঘাটি করছিল কিভাবে হিউম্যান বডি পার্টস ডিসপোজ করা যায়, অর্থাৎ নষ্ট করে ফেলা যায়। অন্যদিকে কিভাবে আনট্রেসেবল থাকা যায়, অর্থাৎ পুলিশ তার কোনো হদিসই পাবে না। কিরণ বালাকে বলতে থাকে অরুণের আমার প্রতি রাগ ছিল, এই জন্য ধরে নিলাম যে অরুণই সে ওয়েবসাইটটা তৈরি করেছে। কিন্তু এই ওয়েবসাইট তৈরি হওয়ার জন্য তো অরুণের খুশি হওয়া উচিত, কারণ সে আমাকে হেনস্থা করতে পেরেছে। কিন্তু তাহলে এই খুশিতে সে সুইসাইড কেন করলো? আর যদি ধরেও নেই যে অরুণ ওয়েবসাইটটি তৈরি করেনি, তারপরেও তার সুইসাইড করার কথা নয়, কারণ তার ভেতরে জেদ ছিল আমাকে সাহায্য করার। অর্থাৎ অরুণের সুইসাইড করার কোনো কারণই নেই, সেখানে থার্ড পারসন কেউ ছিল। খুনি আমাকে টার্গেট করার জন্য অরুণকে এমনভাবে মারে যাতে সেটা দেখে সুইসাইড মনে হয়, আর এই জন্যই আমি সাসপেন্ড হয়েছি। বালা বলে সবকিছুই বুঝলাম, কিন্তু কার এমন শত্রুতা থাকতে পারে যে একজনকে খুন করে তোমাকে ফাঁসিয়ে দেবে? কিরণ বলে সেটা আমি মনে করতে পারছি না, আমার এমন কোনো শত্রুতা নেই। আমার শুধু 2 বছর আগে ঘটে যাওয়া প্রিয়ার সেই সুইসাইডের কথাটাই মনে রয়েছে, যদিও সেটা কোনো সুইসাইড নয়, সেটাও ছিল একটা মার্ডার। কিন্তু আমি এখনো নিশ্চিত না ওই ঘটনার সাথে এই ঘটনার কোনো কানেকশন রয়েছে কিনা। বালা বলে তোমার এটা কেন মনে হলো? তখনই কিরণ বলতে থাকে মারা যাবার ধরনটা একই রকম, তারা একটা জায়গা থেকে লাফ দেয়, আর লাফটা তখনই দেয় যখনই আমি তাদের সামনে যেয়ে উপস্থিত হই। আর এই দুইটা ঘটনাতেই আমার লস হয়েছে। একদিকে আমি আমার প্রিয় বান্ধবী প্রিয়াকে হারিয়েছি, অন্যদিকে আমার ক্যারিয়ারে একটা কালো দাগ পড়ে গেছে। এছাড়া দুইটা কেসই সুইসাইড কেস হিসেবে ক্লোজ করা হয়েছে, কিন্তু আমি জানি দুইজনকেই খুন করা হয়েছে। বালা বলে সবকিছু বুঝলাম, কিন্তু 2 বছরে এই গ্যাপটা কেন? সে তো চাইলে এই ধরনের কাজ এর আগেও করতে পারত। কিরণ বলে এই প্রশ্নটার উত্তরটা এখনো আমি পাইনি। এরপরে বালা আর কিরণ অরুণ যেখানে সুইসাইড করেছিল সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে আসে। বালা বলে এখানে তো পুলিশ ইনভেস্টিগেশন করেছে। কিরণ বলে হ্যাঁ করেছে, কিন্তু সেটা সুইসাইডের মতো করে, মার্ডারের অ্যাঙ্গেল থেকে আমরা এখন ইনভেস্টিগেশন করব। সেখানে ভালো করে দেখতে থাকে সবকিছু, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না কিরণ। হঠাৎ করেই তার চোখে সে রোদ লাগে।
তখনই সে দেখতে পায় তার মুখের ছায়াটা তার পাশে দাঁড়ানো বালার উপরে পড়ছে। এটা দেখে সে অরুণের সেই সুইসাইড ভিডিওটা ভালো করে দেখতে থাকে, যেখানে সে দেখে অরুণ যখন এই সুইসাইড ভিডিওটা করছিল তার মুখের উপরেও একটা ছায়া রয়েছে, অর্থাৎ তার সামনে কেউ দাঁড়িয়েছিল। এটা সে বালাকেও দেখায়, আর বালাও বুঝতে পারে হ্যাঁ, সেখানে থার্ড পার্সন কেউ দাঁড়িয়েছিল। এরপরেই দেখানো হয় সেই দিন অরুণ যখন নাইট ক্লাবে ঝগড়া করছিল এবং টিভিতে কিরণকে থ্রেড দিচ্ছিল, ঠিক ওই সময়টাতে পাশে বসেছিল এই সিরিয়াল কিলার রাম। রাম তখন খেয়াল করেছিল অরুণের কিরণের প্রতি অনেক ক্ষোভ, আর সেই সুযোগটাই সে কাজে লাগায়। রাম এসে অরুণের সাথে হাত মেলায় আর তাকে ওয়েবসাইটটি তৈরি করে দেয়। এছাড়া বিভিন্নভাবে কিরণকে হ্যারাস করার আইডিয়া বলে। এই সবকিছু শোনার পরে অরুণ অনেক খুশি হয়ে যায়। এছাড়াও রাম অরুণকে বলে, আমরা এরপরে আরো বড় স্টেপ নেব, কিরণকে সাসপেন্ড করাবো। আর এটা বলেই সে অরুণের একটা সুইসাইড ভিডিও তাকে দিয়ে রেকর্ড করায়। এরপরে সুযোগ বুঝে অরুণের মোবাইল থেকেই তার লোকেশনটা তার বন্ধুর মোবাইলে সেন্ড করে, যেটা দেখে কিরণ সেখানে চলে আসে। অরুণ তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে ও এখানে কেন, কিন্তু রাম বলে তুমি শান্ত হও, আমার কাছে এরও প্ল্যান রয়েছে। এরপরেই অরুণ যখন উকি মেরে দেখছিল, এই ফাঁকে রাম তার মোবাইলটা তার পাশে রেখেই অরুণকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর এইভাবেই অরুণকে দিয়ে কিরণকে ফাঁসিয়ে দেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। বালাকে কিরণ তার বাসায় ডাকে এবং বলে, আমি প্রশ্নটা খুঁজে পেয়ে গিয়েছি, খুনি কেন 2 বছর সময় নিয়েছিল। কিরণ বলে, আমার ধারণা অনুযায়ী প্রিয়া এবং অরুণের মার্ডারার যদি একজনই হয়, তাহলে মার্ডারার এই 2 বছরের গ্যাপ কেন দিল? তার মানে এই 2 বছর নিশ্চয়ই সে বসে থাকেনি, অন্য কোনো ক্রাইম করেছে। আর তার ক্রাইমের প্যাটার্নগুলো হচ্ছে সুইসাইড, অর্থাৎ 2টা কেসই সুইসাইড হিসেবে বন্ধ হয়েছে। এছাড়া 2 জনের মধ্যে ভিকটিমই ছিল মেয়ে, যেখানে আমার বন্ধু প্রিয়া এবং আমি। অর্থাৎ আমাদের এমন কেস খুঁজে বের করতে হবে যেখানে কোনো মেয়ে ইনভলভ রয়েছে আর মেয়েরাই ভিকটিম। বালা বলে, তাহলে এই কেসগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কিরণ বলে, হ্যাঁ, এমন কিছু কেস যেখানে মেয়েরা ইনভলভ রয়েছে, এই ধরনের অনেক কেস হতে পারে, সাইবার ক্রাইম, সুইসাইড, অ্যারেস্ট, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, এই ধরনের অনেক কেস। বালা এই ধরনের কেসগুলোর ডিটেলস কিরণকে এনে দেয়, আর কিরণ সেই কেসগুলো থেকে খুনির প্যাটার্নের সাথে ম্যাচ হয়ে যাওয়া এমন কিছু ফাইল খুঁজে বের করে। এরপরে রাম আবারও তার হুইলটি ঘোরায়, যেটার ভেতরে সেই বাইক রাইডার মেয়েটির ছবি ছিল। রামকে দেখা যায় সেই বাইক রাইডার মেয়েটিকে সে বারবার ফলো করছিল। এদিকে কিরণ যেসব কেস খুঁজে পেয়েছে সেই সম্বন্ধে সে বালাকে বলতে থাকে, বলে সে এমন 14টি কেস খুঁজে পেয়েছে, তার মধ্যে সবাই ভিকটিম ছিল ইয়াং মেয়ে। শুধুমাত্র একটি কেসই ছিল যেখানকার ভিকটিম 55 বছর একজন মহিলা। এরপরে এই 14 জন ভিকটিমের বাসায় যেয়ে কিরণ এবং বালা ইনকোয়ারি করতে থাকে, যেখানে দেখা যায় তারা সবাই বলছিল তারা ওই ধরনের মেয়ে ছিল না, তাদের সুইসাইড করার কোনো কারণই ছিল না। অনেক ইনভেস্টিগেশন করার পরেও প্রিয়া কোনোভাবেই এইসব মার্ডারগুলোর সাথে একটার সাথে আরেকটার কানেকশন খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ খুনি কিভাবে তার ভিকটিমদের বাছাই করছিল সেটা খুঁজে পাচ্ছিল না। এদিকে রামকে দেখা যায় সে বাইক রাইডার মেয়েটিকে মারার প্ল্যান করছিল। এরপরে কিরণকে দেখা যায় সেই মেয়েটির বাড়িতে আসে, যাকে সে ড্রাগ কেসে অ্যারেস্ট করেছিল। মেয়েটিকে ছেড়ে দেওয়ার পরে সে অপমান সহ্য করতে না পেরে সে সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটির মা বলে সেই যাত্রায় সে বেঁচে যায়। আর আমি জানি আমার মেয়ে অনেক সাহসী, সেই সব কিছু ওভারকাম করে যাবে। আর যেদিন তাকে আটকানো হয়েছিল ওই দিনটাতে তার স্টার্ট আপ শুরু করার জন্য একটা মিটিং ছিল, যেখানে তার ইনভেস্টররা তাকে ডেকেছিল। ঠিক ওই দিনই তাকে অ্যারেস্ট করা হয়। এটা সে সহ্য করতে পারেনি। মেয়েটির মা বলে, আমার মেয়ে প্রতিদিনকার মতো মন্দিরে যেয়ে তারপর সে মিটিংয়ে যাচ্ছিল, আর রাস্তায় এই ঘটনাটা ঘটে। তখনই কিরণ ভালো করে ভাবতে থাকে, ওই দিন যখন সে হেলমেটটা পরেছিল তখন তার কাছে একটু আঠালো মনে হয়েছিল, আর এই আঠাটা ছিল নতুন স্টিকার ওঠানোর, অর্থাৎ হেলমেটটা নতুন ছিল। তার মানে মন্দিরে যখন মেয়েটি গিয়েছিল এই হেলমেটটা কেউ বদলে ফেলেছিল। কিরণ বুঝতে পারে এই মেয়েটিকেও সেই খুনি টার্গেট করেছিল। এদিকে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গিয়েছিল তার জ্ঞান ফিরে। কিরণ তার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, সেই রাতে তোমরা ওইখানে সেলিব্রেট কেন করছিলে? তখন মেয়েটির বন্ধুরা বলে, আসলে মেয়েটি স্কলারশিপের জন্য 4 বছর ধরে ট্রাই করছিল, অবশেষে সেটা হয়ে গিয়েছিল, আর সেটার জন্যই আমরা সেলিব্রেট করছিলাম। আর স্বপ্না লং ড্রাইভ অনেক পছন্দ করত, এই জন্য আমরা লং ড্রাইভে গিয়ে ওইখানটায় সেলিব্রেট করার সিদ্ধান্ত নেই। এরপরে কিরণ স্বপ্নার বন্ধুদের কাছে স্বপ্নাকে কেউ ফলো করতো কিনা, ডিস্টার্ব করতো কিনা, বা রিসেন্টলি তার সাথে কারো ঝগড়া হয়েছে কিনা এই বিষয়গুলো জিজ্ঞেস করে, কিন্তু সেখানে তারা বলে না, এমন কিছুই ঘটেনি। এরপরে কিরণ বালাকে নিয়ে একজন মেকানিকের কাছে চলে আসে, যেখানে সেই মেকানিক
স্বপ্নাদের সেই গাড়িটা দেখার পরে বলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ব্রেক করেছিল। ওই রাস্তাটা সম্পূর্ণভাবে খালি থাকে, কিন্তু ওই রাস্তাটাতে ব্রেক কেন করলো সেটা আমার মাথায় আসেনি। তখনই কিরণ বুঝতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটাও সেই খুনির কাজ যে প্ল্যান করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। এমন কিছু তাদের গাড়ির সামনে নিয়ে এসেছিল যার ফলে ছেলেটি ব্রেক করতে বাধ্য হয়েছিল। দেখা যায় সেই খুনি রাম সেদিন নিজেই গাড়ির সামনে দাঁড়িয়েছিল, যার ফলে ছেলেটি তাকে দেখে ব্রেক করেছিল। আর তখনই সেই দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনা ঘটার পরে সে স্বপ্নার মুখের দিকে লাইট মেরে দেখেছিল যে স্বপ্না তখনও জীবিত আছে কিনা। এই কেসগুলো নিয়ে কিরণ ইনভেস্টিগেশন করছিল, ভালো করে দেখছিল। এর পরদিনই যখন বালা তার বাড়িতে আসে তখন সে বালাকে বলতে থাকে, আমি খুঁজে পেয়ে গিয়েছি খুনি ভিকটিমদের কিভাবে চুজ করত। যেসব মেয়েরা ভিকটিম অর্থাৎ যারা অ্যাক্সিডেন্ট করেছে অথবা যাদের কেসগুলো সুইসাইড বলে ক্লোজ করে দেওয়া হয়েছে তারা সবাই সাকসেসফুল ছিল। কেউ বিদেশে জব পেয়েছে, কেউ বা স্কলারশিপ, কেউ বা ব্যাংকের ম্যানেজার, কেউ বা নিজের বিজনেস করতে যাচ্ছিল। ঠিক এই ধরনের মেয়েগুলোকেই খুনি বেছে বেছে খুন করছে। অর্থাৎ খুনি একজন সিক মাইন্ডেড পারসন, সে মেয়েদের সফল হওয়াটা একেবারেই মেনে নিতে পারে না। আর ভিকটিমদের সাথে এই অ্যাক্সিডেন্ট বা সুইসাইডের ঘটনাগুলো সেই দিনই ঘটেছে যার ঠিক 2-1 দিন পরে তারা বড় কোনো অপরচুনিটি হাতে পেতে যাচ্ছিল। এদিকে সাইকো রামকে দেখা যায় সে একা একাই ডান্স করছিল। এরপরে কিরণকে তার হায়ার অফিসার ডাকে আর বলে, তুমি দিন দিন সত্যি পাগল হয়ে গেছো, এমন একজন লোককে খুঁজে বেড়াচ্ছ যার কোনো অস্তিত্বই নেই। এখন তুমি ওই কেসটা বাদ দিয়ে নতুন একটা কেস নাও, কারণ অরুণের বাবা তোমার বিরুদ্ধে মার্ডার কেস করেছে। সে বলেছে তোমার জন্যই তার ছেলে মারা গেছে। এখন তোমার বিরুদ্ধে ইনকোয়ারি বসবে, তোমাকে আমাকে টার্মিনেট করতে হবে। এইভাবে তাকে আরো বিভিন্ন কথা বলে অপমান করে। কিরণও রেগে যায়। কিরণও বলে, এই চাকরিটা আমি আর করব না, যেখানে আমার কথার কোনো ভ্যালু নেই। আর আপনারা সেই খুনির ব্যাপারে বলছেন তো, আমি প্রমাণ করে দেব সে আছে, আর এই ক্রাইমগুলোর পেছনে সেই রয়েছে। এভাবে সে সেখান থেকে সবার কথার জবাব দিয়ে চলে আসে। এরপরে বাসায় আসার পরে কিরণ শুধু সেই ঘটনা নয়, এছাড়া আরও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটারও ইনভেস্টিগেশন করতে থাকে। সে পেপার নিউজগুলো দেখে এই ধরনের ঘটনা খুঁজে বের করতে থাকে। সারা রাত এই কাজগুলো করে। এরপরে রাতের বেলাতেই সিরিয়াল কিলার রামকে কিরণের বাড়িতে আসতে দেখা যায়। আর বাড়িতে আসার পরেই কিরণকে দেখা যায় সেই ফ্লোরে ঘুমিয়ে থাকতে। এরপরেই কিরণ রামের পায়ের শব্দে জেগে ওঠে, কিন্তু দেখা যায় সেখানে রাম ছিল না, ছিল কিরণের বাবা এবং তার হায়ার অফিসার। এই হায়ার অফিসার কিরণের এই ইনভেস্টিগেশন দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এগুলো সে কি করেছে। কিরণ তখন বলতে থাকে, স্যার এগুলো আপনি বুঝবেন না, এগুলো শুধুমাত্র একজন পাগল অফিসারের কাজকর্ম, এগুলো থেকে আপনি দূরে থাকুন। তখনই সেই হায়ার অফিসার বলে, আমার মেয়েটাও গতকাল অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তার মেয়ে ছিল সেই বাইক রাইডার রেহা। লোকটা বলতে থাকে, আমি বিশ্বাসই করতে পারিনি ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারণ ও খুব ভালো বাইক রাইড করতে পারত। তখনই কিরণ বলে, কেন স্যার, দুর্ঘটনাটা তো ঘটতেই পারে, কারণ বাইক রাইড করতে যেয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা তো স্বাভাবিক। সেই পুলিশ অফিসার বুঝতে পারে কিরণ তাকে খোঁচা মেরে কথা বলছে। সেই পুলিশ অফিসার বলে, আমি জানি একটা সময় আমি তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি নিশ্চয়ই এর পেছনে কিছু রয়েছে। তখনই কিরণ তাকে সবকিছু খুলে বলে, এই খুনি কিভাবে কাজ করে, কিভাবে তাদের কেসগুলোকে ক্লোজ করে, কিভাবে তার ভিকটিমদের চুজ করে। সেটা দেখে সেই অফিসার অবাক হয়ে যায় আর বলে, আমাকে ভুল বোঝো না, আমি সত্যি সরি, তোমার কথাগুলোকে গুরুত্ব দেইনি। তুমি যে করেই হোক এই খুনিকে ধরো, আমরা তোমার পাশে রয়েছি। এরপরেই কিরণকে দেখা যায় রামের বাড়িতে আসতে। রাম তাকে দেখেই অবাক হয়ে যায়। কিরণ বলে, তোমার মা 2 বছর আগে মারা গিয়েছিল, সেটার জন্যই কিছুটা ইনকোয়ারি করতে এসেছি। রাম তখন বুঝতে পারে যে কিরণ এখনও তাকে চিনতে পারেনি, যেই খুনগুলো সেই করছে। রাম তাকে ভেতরে নিয়ে যেয়ে বসায়। কিরণ তাকে জিজ্ঞেস করে তার মা কিভাবে মারা গিয়েছিল সেই কথাটা আবার বলতে, কারণ কিরণ যে কেসগুলো খুঁজে পেয়েছিল তার মধ্যে শুধু এই একটা কেসের মধ্যেই তার গরমিল হচ্ছে। কারণ এই কেসের ভিকটিম একজন বয়স্ক মহিলা, যে কোনো সফলও নয়। তাহলে কেন খুনি তাকে খুন করলো? এই জন্যই সে ইনভেস্টিগেশন করতে এসেছে। রাম সেই ঘটনা বলতে শুরু করে। সে বলে, একদিন সে নিচে বসেই টিভি দেখছিল। এরপরে তার মাকে কেউ কল করে, কিন্তু তার মা ছিল ওপরের রুমে। সে যখন তাকে ডাকার জন্য ওপরে যায়, সে দেখতে পায় তার মা রুমে নেই, ওয়াশরুমে ছিল। সে ওয়াশরুমের দরজা নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এইভাবে সে কয়েকবার নক করার পরে তার সন্দেহ হয়। এরপরে যখন সে দরজা ভেঙে ভেতরে ঢোকে, দেখে তার মা বাথটবে পড়ে রয়েছে। পা পিছলে তার মা পড়ে গিয়েছিল এবং মাথায় চোট পাওয়ার কারণে সে সেখানেই মারা যায়। অন্যদিকে আসল ঘটনা দেখানো হয়, রাম তার মাকে
নিজে বাথটবে চুবিয়ে খুন করেছিল। কিরণ রামের মায়ের রুমটা ভালো করে দেখে। সে বলতে থাকে সে যদি ওয়াশরুমে যেত গোসল করার জন্যই তাহলে তো তার রুমের দরজাও বন্ধ করে যেত, সেটা কেন খুলে রাখা গেল? রাম বলে সেটা সে বলতে পারবে না। এরপরে কিরণ বলে তোমার মা যেদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার 2 দিন আগে সে কন্ট্রোল রুমে ফোন করেছিল, কিন্তু না বলেই ফোনটা কেটে দিয়েছে কেন? তখনই রাম বলে আসলে আমাদের এই এরিয়াতে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা একটু বেশি ঘটে। আমার মা বাসায় একাই ছিল, তখনই সে বাড়ির বাইরে গেট থেকে টপকানোর কারোর শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে পুলিশ স্টেশনে কল করেছিল, কিন্তু তখন আমি চলে আসাতে সে ফোনটা কেটে দিয়েছে। দেখা যায় রামের মা তার সম্পর্কে আগেই জানত। সে পুলিশকে কল করে জানানোর চেষ্টা করেছিল, কিন্তু রাম তখন চলে আসে আর রামের কাছ থেকে মোবাইলটা নিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। কিরণ সেখান থেকে আসার সময় সে যে খুনিকে খুঁজছে তার ব্যাপারে রামকে বলতে থাকে। সে কি ধরনের মানুষ হতে পারে, সে কিভাবে চলাফেরা করে, সে কিভাবে ভিকটিমদের চুজ করে, সে কেন মেয়েদের মারছে, এই সব কিছুই সে রামকে বলতে থাকে। সবকিছু শোনার পরে রাম ভাবে এ তো আমার থেকেও বেশি আমাকে চেনে। সে কিছুটা ভয় পেয়ে যায়। এছাড়াও সেই খুনি যে ললিপপ খেতে পছন্দ করে এটাও সে রামকে বলে। রাম এবার একটু চমকে যায় আর মনে মনে বলতে থাকে সে কোথায় ভুল করেছে যে কিরণ তার ব্যাপারে এত ইনফরমেশন পেয়ে গেল। কিরণ সেখান থেকে আসার আগে রামের সাথে হ্যান্ডশেক করে, কিন্তু হ্যান্ডশেক করতে যেয়ে কিরণ দেখতে পায় রামের হাত ঘেমে গেছে। কিরণ বুঝতে পারে রাম তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর সেই নার্ভাসনেসের কারণেই তার হাত ঘেমেছে। এটা বলেই কিরণ যখন পেছনের দিকে তাকায় রাম তার মুখে স্প্রে মেরে দেয়। এরপরেই কিরণকে দেখা যায় সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নিয়ে আসে আর কিরণের হাত বেঁধে তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে রাখে। কিরণের জ্ঞান ফিরতেই রাম তাকে বলে তোমার মরার আগে তোমার কিছু জানা উচিত। তখনই দেখানো হয় 2 বছর আগের একটি ঘটনা, যেখানে তার বোন অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছিল আর রাম তাকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল। আর রাম তার বোনকে শেষবারের মতো একটি ললিপপ গিফট করে। তখনই ছোটবেলার আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাম এবং তার বোন সিন্ধু পাঞ্চা খেলছিল। এই খেলাতে সাধারণত ছেলেদেরই জেতার কথা, কিন্তু সেই খেলাতে সিন্ধু জিতে যায় এবং খেলার পুরস্কার হিসেবে যে ললিপপ ছিল সিন্ধু দুটোই নিয়ে যায় আর বলে লুজারদের ললিপপ খেতে নেই। অন্যদিকে রামের মাও সিন্ধু জিতে যাওয়ায় অনেক খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় রাম প্রচণ্ড রেগে যায়, কান্না করতে শুরু করে। তার বাবা যখন বাসায় এসে সবকিছু জানতে পারে সে রামকে বলে তুমি কি মেয়ে নাকি, এভাবে কাঁদছো কেন? কিন্তু তুমি তো একজন ছেলে, ছেলেরা কখনো কাঁদে না, হারেও না, ছেলেরা সবসময় জিতে যায়। তুমি আজকে জিততে পারোনি, কালকে জিততে পারবে। রামের বাবা বলে আমাদের সমাজের মেয়েরা এগিয়ে যাচ্ছে আর ছেলেরা পিছিয়ে পড়ছে, আমাদের এটা রুখতে হবে। ছেলেদের সবসময় জিততে হবে, মেয়েদের কখনোই এগিয়ে যেতে দেওয়া যাবে না। এই কথাগুলো রামের মনের ভেতরে গেঁথে গিয়েছিল। এরপরেই রাম সেই সময় থেকে তার বোনকে সবসময় ঘৃণা করত। এরপরেই রামের বোন যখন বড় হয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাচ্ছিল সেদিন রাম সিন্ধুকে ললিপপের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সিন্ধুকে সে একটি রুমে বন্দি করে রাখে আর বলে মেয়েদের এত বেশি বাড়তে নেই, মেয়েরা সবসময় ছেলেদের পায়ের নিচে থাকবে। সিন্ধু বলে হয়তো তোমাদের মতো এত শক্তি আমাদের নেই, কিন্তু আমরা মেয়েরা তো জেতার চেষ্টা করি, কিন্তু তোমরা কি করো? মেয়েদের হারতে দেখার জন্য বসে থাকো, জেতার জন্য চেষ্টা পর্যন্তও করো না। এমন পুরুষদের ধিক্কার জানাই। আর সেই দিনের পর থেকে রাম তার বোনকে বন্দি বানিয়ে রেখেছিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। রাম কিরণকে বলে তুমি এখন তোমার সুইসাইড ভিডিও তৈরি করবে। কিরণ বলে তুমি কি আমাকে পাগল ভেবেছ? আমি কেন তোমার কথায় সুইসাইড ভিডিও তৈরি করতে যাব? রাম বলে তুমি যদি না বলো এখনই আমি তোমার বাবার সাথে যেয়ে দেখা করব। কিরণ বলে আমার বাবার এতে কি দোষ? রাম বলে তোমার বাবারই পুরোটা দোষ। সে তোমাকে মেয়ের মতো কেন বড় করলো না, কেন তোমাকে এইভাবে বড় করছে, আর এর শাস্তি তাকে পেতেই হবে। কিরণ তাকে রিকোয়েস্ট করে এমন কিছু না করার জন্য। তখনই কিরণের প্রিয়ার কথা মনে পড়ে যায় যে কেন প্রিয়া সুইসাইড করেছিল। সে বুঝতে পারে রাম তাকে ঠিক একই রকমভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। রাম বলতে থাকে হ্যাঁ, একটা মেয়ে কিভাবে 18 লাখ টাকা মান্থলি স্যালারি পায়? রাম বলে প্রিয়ার একটাই দোষ, কেন সে পুরুষদের থেকে এগিয়ে যেয়ে সফল হবে, তাই আমি তাকে সরিয়ে দিয়েছি। রাম আসলে প্রিয়াকে বলেছিল সে যদি সুইসাইড না করে তাহলে সে কিরণকে মেরে ফেলবে। কিরণকে বাঁচানোর জন্যই সেদিন প্রিয়া সুইসাইড করেছিল। কিরণ যখন সেই দিন সেখানে পৌঁছেছিল আড়াল থেকে রাম দাঁড়িয়েছিল তাকে গুলি করার জন্য, আর কিরণকে বাঁচানোর জন্যই প্রিয়া সুইসাইড করেছিল। সবকিছু শুনে হতবাক হয়ে যায় কিরণ আর রাজি হয়ে যায় রামের কথায় সেই সুইসাইড ভিডিও তৈরি করার জন্য, যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। সে বলে আমি এতদিন একটা মরীচিকার পেছনে ছুটেছি,
আমি যাকে খুনি ভাবতাম তার আসলে কোনো অস্তিত্বই নেই। আমি শুধু শুধু একটা মরীচিকার পেছনে ছুটেছি। অন্যদিকে আমার জন্যই অরুণ সুইসাইড করেছে, তাই আমি এই জীবন থেকে মুক্তি পেতে চাই। তাই অরুণ যেখানে সুইসাইড করেছে ঠিক একই জায়গায় আমিও সুইসাইড করছি। রাম তাকে যা বলতে বলে কিরণ আসলে সেই সব কিছুই বলে। এরপরে কিরণের মৃত্যুটা যাতে সুইসাইড মনে হয়, রাম সেই সব কিছুর প্ল্যান করে। কিরণের মোবাইলটা সেখানে রেখে দেয় এবং সব ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। এছাড়া কিরণের বাইকের চাবিটাও তার পকেটে ভরে দেয়। কিরণ বলে, আসলেই তুমি অনেক বোকা। একজন লোক যে সুইসাইড করবে কিভাবে তার হাত বাঁধা থাকবে? রাম বলে, এই বিষয়টা আমার মাথায় আসেনি, কথাটা বলে ভালোই করেছ। এরপরেই কিরণের পায়ের নিচ থেকে সে ড্রামটা সরিয়ে দেয় এবং কিরণের হাতটা খুলে দেয়, যাতে দেখে মনে হয় এটা একটা সুইসাইড। আর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে কিরণ নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। কিরণ সেখানে জোরাজোরি করতে যেয়ে একটা সময় কিরণ যে রশিটার মধ্যে বাঁধা ছিল সেটা খুলে পড়ে যায়। এরপরেই রাম সেখানে চলে আসে, কিরণকে আবার মারতে শুরু করে। কিরণও রামকে প্রতিহত করার চেষ্টা করে। দুজনের মধ্যে দুর্দান্ত ফাইট হয়। একটা সময় রাম তার হাতে গান পেয়ে যায়। সে কিরণকে ফায়ার করার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। কিরণ পালিয়ে বেঁচে যায়। রাম একটা সময় কিরণকে খুঁজে পেয়ে যায় এবং তাকে প্রচণ্ড মেরে সেখানেই আহত করে ফেলে। যখনই রাম কিরণকে শ্যুট করতে যাবে, সেখানে থাকা একটা রড সে রামের বুকে ঢুকিয়ে দেয়। আর এতে রামের খেলা সেখানেই শেষ হয়ে যায়। কিরণ তখন রামকে বলে, এখন তুমি বুঝতে পেরেছ প্রিয়া কেন সুইসাইড করেছিল? প্রিয়া জানতো আমার হাত থেকে কোনো ক্রিমিনালই বাঁচতে পারবে না, আর এই জন্যই এমনটা হয়েছে। কিন্তু রাম বলে, আমি মারা গেলেও এসব থামবে না। তুমি সবসময় হেরে গেছো। তুমি একজন লুজার। তুমি তোমার নিজের বান্ধবীকেই বাঁচাতে পারোনি। তুমি কিভাবে উইন হলে? কথাটা শুনে কিরণ চমকে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখনো কি লুকাচ্ছ? আমাকে বলো, তোমার সাথে আর কে রয়েছে? কিন্তু রাম বলে না। আর সেখানেই রাম মারা যায়। এরপরেই কিরণ কল করে বালাকে আর সবকিছু খুলে বলে পুলিশকে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। আর সে চলে যাচ্ছে রামের বাসায়, কারণ সে তার কাছ থেকে এখনো কিছু লুকাচ্ছিল। এরপরে কিরণ একা একাই সেই বাসায় চলে যায়। পুরো বাসাটা ভালো করে খোঁজে এবং দেখতে পায় আন্ডারগ্রাউন্ডে একটা রুম রয়েছে যেটা তালাবন্ধ। কিরণ সেই তালাবন্ধ রুমটাকে খোলে আর সেখানেই রামের বোন সিন্ধুকে সে দেখতে পায়, যার একটা আঙুল কাটা ছিল। কিরণ তাকে হসপিটালে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে কিরণ তার সাথে কথা বলে। সেখানে সে জানায় রাম তাকে 2 বছর সেই ঘরের ভেতরে আটকে রেখেছে। রাম আসলে একটা সাইকো। সে মেয়েদের সফল হওয়াটা একেবারেই মেনে নিতে পারে না। সে যখনই একজন মেয়েকে খুন করত, সে আমার কাছে এসে হেসে হেসে সেই কথাগুলো বলতো। সে প্রত্যেকবার একজন সফল মেয়েকে মারত আর বলতো সে জিতে গেছে। তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম আমি মারা যাওয়া মানেও সে আরও একবার জিতে যাওয়া। তাই আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি যাতে রাম জিততে না পারে। এরপরেই কিরণ তার হায়ার অফিসারকে বলতে থাকে রাম আসলে সিক মাইন্ডেড পার্সন ছিল। সে মেয়েদের সফলতা কোনোভাবেই মেনে নিতে পারত না। সে সবসময় নিজে জিততে চাইত। সে নিজে জিততে পারত না দেখে যেসব মেয়েরা জীবনে সফল হয়েছে সে তাদের মেরে ফেলত। সে আসলে সবসময় চাইতো ফেমাস হওয়ার জন্য। আর ওকে আমি মেরে ফেলেছি, কিন্তু এখন এই নিউজটা যদি বাইরে চলে আসে তাহলে ও সবার কাছে ফেমাস হয়ে যাবে, ও জিতে যাবে, আর এটা হতে দেওয়া যাবে না। জার্নালিস্টদের হায়ার অফিসার বলে অরুণের সুইসাইডের সাথে কিরণের কোনো হাত নেই। এটা একটা প্রিপ্ল্যান মার্ডার ছিল। আর যে তাকে মার্ডার করেছে সে তার বোনকে 2 বছর যাবৎ একটা রুমে বন্দি করে রেখেছিল। 2 বছর আগে সে তার মাকেও নিজ হাতে খুন করেছিল। আর রামের বোন সিন্ধু নিজেকে বাঁচানোর জন্যই নিজের আঙুলটা কেটে বাইরে ফেলে দেয়, যাতে তার বিষয়ে মানুষরা জানতে পারে। আর এভাবেই সিন্ধু নিজেকে উদ্ধার করেছিল। অর্থাৎ পুলিশরা রামের সেখানে কোনো ক্রেডিটই দেয় না। সে যে একজন সিরিয়াল কিলার এটাও জার্নালিস্টদের বলে না, যাতে তাকে নিয়ে কোনো আলোচনা না হয়, সে ফেমাস না হয়। পুরো ক্রেডিটটাই রামের বোন সিন্ধুকে দেওয়া হয়। এদিকে বারবারই সেই হায়ার অফিসার কিরণকে লেডি অফিসার বলে সম্বোধন করছিল। এতে কিরণ হেসে সেখান থেকে চলে আসে। আর আসার আগে সে বালাকে বলে, আমি হয়তো রামকে শেষ করতে পেরেছি, কিন্তু আমি আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারবো না। কিরণ বাড়ি ফিরে আসে আর অনেকদিন পরে সে তার বাবার সাথে হেসে কথা বলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।